নমস্কার বন্ধুরা। শনিবারের রাতে আমি শুভ চলে এসেছি আবারও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে তোমাদের প্রিয় ভূতভীষণ চ্যানেলে। শ্রোতা বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনছো, তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকের ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জন্য। আজকের ঘটনাটি পাঠিয়েছেন বাংলাদেশের রাজশাহী জেলা থেকে আশুতোষ সরকার। আশুতোষবাবু, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিতে ঘটনা পাঠানোর জন্য। আশা করব আপনার পাঠানো ঘটনাটি সবথেকে বেশি সংখ্যক শ্রোতা শুনবেন। আমি আরও খুশি এই কারণে যে শুধু আমার রাজ্য বা দেশ নয়, সুদূর বাংলাদেশেও আমাদের চ্যানেলটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে অনেকেই যারা ঘটনা পাঠাচ্ছেন, তাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ যে আপনারা খুব কম সময়ে চ্যানেলটিকে নিজের করে নিয়েছেন। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজকের ভূতভীষণ চ্যানেলের রোমাঞ্চকর 12 নম্বর এপিসোডে থাকছে ভূতের বিয়েবাড়ি। বন্ধুরা, আশুতোষবাবু যেভাবে আমাদের চ্যানেলে ঘটনাটি লিখে পাঠিয়েছেন, হুবহু সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। সুপ্রিয় আমার প্রিয় চ্যানেল ভূতভীষণের গল্প পাঠককে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এত সুন্দর সুন্দর রোমাঞ্চকর ঘটনা পরিবেশন করার জন্য। চ্যানেলে বিভিন্ন জায়গার ঘটনা শোনার পর আজ আমিও একটি ঘটনা তোমাদের চ্যানেলে যাতে পরিবেশন হয় সেজন্য লিখে পাঠাচ্ছি। ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে পড়ে শুনিও। যে ঘটনাটির কথা লিখছি সেটি 1979 সালে আমাদের পাশের গ্রাম ডাহিয়াবাড়ি থানা সিংড়াতে একটি মাঠের মধ্যে ঘটেছিল। রাজশাহী জেলার প্রতিটি অঞ্চল মূলত কৃষি প্রধান হওয়ায় এখানে কৃষিকাজটা একটু বেশি হতো। এই ডাহিয়াবাড়ি গ্রামে বিভিন্ন জাতির বাস ছিল। গ্রামটির এক পাশে ছিল একটি বিশাল বড় বিল। তার মধ্যে আমাদের গ্রামসহ আরও দু একটি গ্রাম ছিল। যে বিলটির কথা বলা হলো সেটিতে পৌষ মাঘ মাসের শীতের দিকে কোনো জল থাকতো না। মাঘ মাসের এমনই একটা অমাবস্যার রাতে ডাহিয়াবাড়ি গ্রামে গোপীনাথ শীল নামে এক নাপিতের বাড়িতে 4-5 জন লোক উপস্থিত হয়। তারা নাপিতের বাড়িতে গিয়ে নাপিতকে বলে, দাদা, হঠাৎ করে আমাদের বাড়িতে বিয়ে লেগেছে, তো আপনাকে আমাদের সাথে গিয়ে ক্ষৌরকর্ম করে দিতে হবে। ঘুম ঘুম চোখে নাপিত প্রথমে রাজি হয় না। সে বলে, এত রাতে আমি যাব না ভাই, তোমরা বিকেলে দেখা করতে পারতে, এত রাতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন সেই লোকগুলো নাপিতকে হাত জোর করে বলে, না করবেন না দাদা, আমরা অনেক দূর থেকে এসেছি আপনাকে নিয়ে যাব জন্য। আমাদের গ্রামের নাপিত এই মুহূর্তে খুবই অসুস্থ। আপনার যা দক্ষিণা লাগে আমরা দিতে প্রস্তুত, প্রয়োজনে দ্বিগুণ টাকা দেব আপনাকে। আপনাকে না নিয়ে আমরা যাব না, আপনাকে যেতেই হবে। দ্বিগুণ টাকা পাবে শোনার পর গোপীনাথ নাপিত লোভে পড়ে রাজি হয় তাদের সঙ্গে যাওয়ার জন্য। কথা মতো তার কাজের জিনিসগুলি গামছার পুটুলিতে বেঁধে নেয় এবং সেই লোকগুলোর সঙ্গে সেই বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিয়েবাড়ি পৌঁছে
গোপীনাথ নাপিত খেয়াল করে সেখানে উপস্থিত সকলে যেন সাধারণ মানুষের তুলনায় আকারে একটু বেশিই বড়। প্রকাণ্ড একটা দালান বাড়ি, তার প্রতিটি কোনায় কোনায় থেকে আলোর রোশনাই যেন ঠিকরে বেরোচ্ছে, যেন এক রাজবাড়ি। বিয়ের মণ্ডপের সামনে সেই লোকগুলো নাপিতকে নিয়ে আসতেই গৃহকর্তার সাথে তার পরিচয় হয়। গৃহকর্তা নাপিতকে সবিনয়ে প্রণাম নিবেদন করে বলে যে, দাদা, আমার মেয়ের বিয়েতে ক্ষৌরকর্মের সাথে গৌরী বচনটাও কিন্তু পাঠ করে দিতে হবে, তবেই বিয়ে সম্পন্ন হবে। দক্ষিণার কথা আপনাকে ভাবতে হবে না। এরপর নাপিত বিয়ে বাড়িতে উপস্থিত কয়েকজনের দাড়ি কামাতে শুরু করে। দাড়ি কাটার সময় নাপিত লক্ষ্য করে প্রত্যেকের দাড়ি সাধারণ মানুষের তুলনায় অনেকটা মোটা। হঠাৎ নাপিতের চৈতন্য ফেরে। সে ভাবে, অমাবস্যায় সাধারণত হিন্দু মানুষ বিবাহের কোনো কাজ করে না, কিন্তু এই বিয়ে বাড়িতে তো সাধারণ বিয়ের মতো সব কাজ চলছে। এত বড় দালান বাড়ি, অসংখ্য লোক খাওয়া দাওয়া করছে। যাই হোক, ক্ষৌরকর্ম ও গৌরীবচন শেষ হলে গৃহকর্তা সেখানে উপস্থিত কয়েকজনকে নাপিতকে ঠিকমতো খাওয়ানোর জন্য আদেশ দেয়। খাওয়া শেষ হলে গৃহকর্তা নাপিতকে বলে, এত রাতে তোমাকে আর বাড়ি যেতে হবে না, তুমি আমাদের বাড়িতেই আজ রাতটা থেকে যাও। নাপিতকে গৃহকর্তা বলে, এই বড় বাড়িতে তো অনেক লোক, তুমি বরং আমাদের ছোট দালান বাড়িতে গিয়ে আজ রাতটা থাকো। নাপিত বলে, না না, আমার এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হবে না, ওই বাড়িতে তো কোনো লোক নেই, আমি বরং এখানেই থাকি। গৃহকর্তা তখন নাপিতকে বলে যে, এই বাড়িতে বরের বাড়ির লোকজনকে থাকতে দেওয়া হবে, আপনি ওই বাড়িতেই থাকুন। শীতের রাত হলেও আপনার কোনো অসুবিধা হবে না। তুমি তোমার প্রাপ্য টাকা পয়সা সহ আর যা কিছু পাও এখনই নিয়ে নাও, কারণ সকালে কে কোথায় থাকবে তার ঠিক নাই। এই বলে বাড়ির মালিক গোপীনাথ নাপিতকে তার প্রাপ্য টাকা হাতে ধরিয়ে দেয় এবং তার গামছায় খাগড়াই ও বাতাসা বেঁধে দেয়। যাই হোক, এরপরে নাপিত পাশের ছোট দালান বাড়িতে গিয়ে লেপমুড়ি দিয়ে শুয়ে পড়ে। রাত্রি জাগার ফলে শোবার কিছু সময় পরেই নাপিত ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখন নাপিত দেখে সে তার গ্রামের পাশের বড় বিলটিতে ধানের জমির মধ্যে পড়ে আছে। ধান কাটার পর যে অংশ থাকে, অর্থাৎ নাড়ার গুট, তার শরীরের নিচে কিছুটা আছে আর কিছুটা তার শরীরের ওপরে রয়েছে। সেখানে কোনো লেপ কথা বা গত রাতের অত বড় দালান বাড়ির কিছুই নেই। সূর্য তখন দক্ষিণে চলে গেছে। ভয়ে নাপিত তখন তার গামছা নিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। বাড়ি পৌঁছেই উঠোনের মধ্যে বসে হাঁপাতে থাকে সে। বাড়ির সব লোকজন তড়িঘড়ি করে নাপিতের কাছে আসে, আর এরকম দশা দেখে সকলে বিভিন্ন রকম প্রশ্ন শুরু করে তাকে, যে সে অত রাতে কাদের সঙ্গে কোথায় গেছিল আর কেনই বা গেছিল, এখনই বা এরকম হাঁপাচ্ছে কেন। তখন গোপীনাথ নাপিত জল খেয়ে কিছুটা ধাতস্থ হওয়ার পর গত রাতের কথার বৃত্তান্ত সকলকে খুলে বলে। নাপিত তার সাথের গামছাটি তখনই খুলে দেখতে নেয়, এটা দেখার জন্য যে গত রাতে দক্ষিণা বাবদ তাকে যে অতগুলো টাকা সেই বিয়েবাড়ির মালিক দিয়েছিল সেটা কি আছে
নাকি সেটাও সেই দালান বাড়ির মতো কর্পূরের মতো উবে গেছে। গামছার গিট খুলতেই নাপিতের যেন চক্ষু চড়ক গাছ। সে দেখে গামছায় গুনে গুনে সেই টাকায় রয়েছে, যেটা সে গত রাতে বিয়ে বাড়ির মালিকের কাছ থেকে পেয়েছিল। তবে খাগড়ায় আর বাতাসার বদলে রয়েছে ছাগল ও মানুষের বল। নাপিত তখন বুঝতে পারে যে গতরাতে যে লোকগুলো মানুষের ছদ্মবেশে তাকে নিয়ে যাওয়ার জন্য তার কাছে এসেছিল, তারা সবাই আসলে ভূত। আর সেই দালান বাড়িতে চলছিল ভূতের বিয়ে। সে আরো বুঝতে পারে সেখানে যাদের দাড়ি কাটছিল তাদের সকলের দাড়ি সাধারণ মানুষের থেকে মোটা থাকার কারণে। তবে যাই হোক, ভূত হলেও তারা যে নাপিতের কোনো ক্ষতি করেনি, উল্টে তার কাজের জন্য উপযুক্তেরও বেশি পারিশ্রমিক দিয়েছে। সর্বোপরি সশরীরে নিজের বাড়িতে ফিরতে পেরেছে নাপিত, তার জন্য নাপিত সহ নাপিতের পরিবার চিন্তামুক্ত হয়েছিল। এই ঘটনার কথা তখন থেকেই আশেপাশের সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই নাপিতের বাড়িতে ভিড় করে নাপিতের মুখে ঘটনাটি শোনার জন্য। অন্যদের মতো আমিও আমার বাবা ও বোনের সাথে গোপীনাথ কাকুর বাড়িতে গেছিলাম। ঘটনাটি এইটুকুই ছিল। যদি ভালো লাগে, আমার পাশের গ্রামের আরেকটি ঘটনার কথা লিখে পাঠানোর সাহস পাব। তোমাদের চ্যানেলের জন্য শুভকামনা রইল। চ্যানেলটি আরও বড় হয়ে উঠুক। তো বন্ধুরা, এই ছিল আশুতোষ বাবুর পাঠানো আজকের রোমাঞ্চকর ঘটনা। ঘটনাটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমার পরিচিত সবার সঙ্গে চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের চ্যানেলের সমস্ত রোমাঞ্চকর ঘটনাগুলি শুনতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল বাটনটিকে টাচ করে দিও, যাতে চ্যানেলে নতুন কোনো ঘটনা আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছয়। বন্ধুরা, তোমাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে বা তোমাদের সাথে এরকম কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে, আমাদের জানাতে ভুলো না। তোমাদের সেই সব ঘটনাগুলি জানাতে আমাদের চ্যানেলের ইমেল আইডি bhutbhishonstory@gmail.com অথবা আমাদের ইনস্টাগ্রাম আইডি অমৃতা সরকার 4540 এবং শুভ 1694 এ তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের পাঠানো সেসব ঘটনাগুলির মধ্যে সেরা ঘটনা প্রাপককে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল গিফট দেব এবং তার পাঠানো ঘটনাটি আমাদের চ্যানেলে পড়ে শোনাব। প্রতি শনি ও মঙ্গলবারে এইসব ঘটনাগুলি আমরা আপলোড করব। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবারও আগামী মঙ্গলবার ফিরে আসবো আবারও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।